বলছি। আমরা এর আগে ভিডিওতে পড়েছি এমু পাখি কথা। শঙ্কর কোথায় দেখেছে? শঙ্কর দেখেছে গোলপুকুরে বড় দিঘির পাড়ে সবেদা গাছের ডালে নাকি এমু পাখি এসে বসেছিল। এবার মাস্টারমশাই তো ক্ষিপ্ত হয়ে গেছেন, তিনি পড়াচ্ছিলেন এক আর শঙ্কর উত্তর দিচ্ছে। তাই তিনি বলছেন ব্যঙ্গ করে, সবেদা গাছের ডালে এসে বসেছিল? কেমন দেখতে সেই এমু পাখি? ও আচ্ছা, দেখো এখানে বিস্ময়বোধক চিহ্ন দেওয়া আছে, আন্ডারলাইন করে রাখো। বিস্ময়বোধক চিহ্ন মানে এক্সক্লেমেটরি সাইন দেওয়া আছে। সবেদা গাছের ডালে এসে বসেছিল? কেমন দেখতে সে এমু পাখি? তুমি যে এমু পাখিকে দেখেছো সবেদা গাছের ডালে এসে বসেছিল, তাকে কেমন দেখতে? শঙ্কর বুঝলো কোথাও একটা বড় ভুল হয়ে যাচ্ছে, আন্ডারলাইন। শঙ্কর বুঝতে পারলো মাস্টারমশাইয়ের যে গলার স্বর, সেই গলার স্বরের মধ্যে একটা ব্যঙ্গ কাজ করছে। সে কোথাও একটা বড় ভুল করেছে, সেটা কিন্তু সে বুঝতে পারলো। তাই মাস্টারের কথায় ঠাট্টার সুর করেছে। তবু তার যেমন মনে পড়লো তেমনই সে বলল। তবু সে ভয় পেল না। তার যেমন মনে হলো সে যেরকম দেখেছে সেরকমই সে বলে ফেলল। কি বলল সে? খুব গাঢ় ছাই রং মাসাই, বাজ পাখির চেয়েও বড়, চওড়া বুক, উড়ে গেলে ডানায় বাতাস কাটার শব্দ হয় জোরে। এমনি অন্য পাখিরা তখন ভয়ে সরে যায়। এমু পাখি সম্পর্কে ওর নিজের মনে যা ধারণা, সেই ধারণা ও ব্যক্ত করল। ভয়ে সরে যায়? বলি কি এটা পঞ্চানন অপেরা পেয়েছ? বানিয়ে বানিয়ে যে পার্ট বলে যাচ্ছ খুব। অপেরা, অপেরা মানে হলো যাত্রা, যাত্রাপালা, যেখানে গান গেয়ে যাত্রা করা হয়। এবং তোমরা জানো হয়তো যাত্রাতে মানে পার্ট কিন্তু সব যে যারা ক্যারেক্টার করে তারা সব পার্ট পুরো মুখস্থ রাখতে পারে না, তারা বানিয়ে বানিয়ে পার্ট বলে দেয়। ঘটনার পর কোন ঘটনা হবে, কি তার পার্ট বলা উচিত, একটা আইডিয়া তারা করে নিয়ে বানিয়ে বানিয়ে কিন্তু পার্ট বলে দেয়। তো এখানে সেই অপেরা বা যাত্রাপালার কথাই তুলনা করছেন শিক্ষক। তিনি বলছেন পঞ্চানন অপেরা পেয়েছো, যে বানিয়ে বানিয়ে পার্ট বলছো, অর্থাৎ এখানে কি তুমি যাত্রা করতে এসছো যে বানিয়ে বানিয়ে নিজের পার্ট বলে যাচ্ছ? তুমি বানিয়ে বানিয়ে এমু পাখি কিরকম দেখতে বলে যাচ্ছ, তুমি জানো না যেটা, সেটাও তুমি বানিয়ে বানিয়ে বলে যাচ্ছ। তুমি অপেরা পেয়েছো, পঞ্চানন অপেরা। আর ও যে এই যে বর্ণনা দিয়েছে, খুব গাঢ় ছাই রং মাসাই, বাজ পাখির চেয়েও বড়, উড়ে গেলে ডানায় বাতাস কাটার শব্দ, এগুলো শুনে সব ছাত্ররা হই হই করে হেসে উঠেছে। সারা ক্লাস হাসিতে ফেটে পড়লো। তোমাদের ক্লাসেও যদি এরকম হয় তোমরাও হেসে উঠবে। বিভীষণ দাস কিন্তু কড়া মাস্টারমশাই, তিনি খুব কড়া। তিনি ছাত্রদের যেমন ভালোবাসেন আবার শাসনও করেন। গম্ভীর গলায় বললেন, এমু পাখির বাসস্থান আন্ডিজ পর্বতমালা। এমু পাখিকে এই গোলপুকুরে দেখা যাবে না, ওয়েস্ট বেঙ্গলে দেখা যাবে না, ভারতে দেখা যাবে না। তাকে চিড়িয়াখানায় পাবে, কিন্তু আর তার জায়গা হচ্ছে আন্ডিজ পর্বতমালায়। 3 বছরে একবার মোটে 2টো করে সে বড় বড় ডিম পারে। সে কোন দুঃখে অত দূর দেশ থেকে গোলপুকুরের বড় দিঘির পাড়ে সবেদা গাছের ডালে এসে বসবে? কোন দুঃখ তার যে সে অত দূর থেকে এখানে এসে তোমাদের সবেদা গাছের ডালে এসে বসবে? হ্যাঁ, আর এমু হলো গিয়ে দৌড়বাজ পাখি, সে উঠতে পারে না, সে দৌড়োয়, খুব ভালো দৌড়তে পারে, সে উঠতেই পারে না। গোলপুকুরে তুমি এমু পেলে কোত্থেকে বলো? বলতেই হবে। তুমি গোলপুকুরে কোথায় এমু পাখি দেখলে তুমি বলো, তোমাকে বলতেই হবে। এবার বিভীষণ দাস রেগে গেছেন স্বাভাবিকভাবে, তিনি এত কষ্ট করে ছাত্রদের পড়াচ্ছেন, সেই সময় কোনো ছাত্র যদি এরকম কথা বলে তার রাগ হওয়া স্বাভাবিক। শঙ্কর মুষড়ে পড়লো, সে বুঝতে পারলো সে ভুল করে ফেলেছে, কিন্তু তার মনে হচ্ছে সে কোথায় দেখেছে। আমরা আগেই বলেছি শঙ্কর হচ্ছে একদম প্রকৃতি প্রেমী ছেলে। সে প্রকৃতির কোলে ঘুরে বেড়ায়, সে গাছে গাছে ঘুরে বেড়ায়, গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়, সে প্রকৃতির সঙ্গেই থাকে, নানা রকম পাখি দেখে বেড়ায়। তাই কখন কোন পাখি দেখছে সেই পাখির সঙ্গে হয়তো সে গুলিয়ে ফেলছে। তাই সে ভাবছে আমি কি ভুল করছি, কিন্তু দেখেছি, সে দেখেছে বলেই মনে করছে এমু পাখি। ক্লাস শুদ্ধ সবাই ফিক ফিক করে হাসছে। কোথায় দেখেছে? দেখে থাকতে পারে হয়তো, তবে কি প্রকৃতি বিজ্ঞানের বইয়ের ছবিতেই সে দেখেছে? না, তাহলে সাহস করে বলবো মাসাই। সে ভাবলো যে আমি তো দেখেছি, তাহলে এবার সাহস করে বলেই দিই। তাই বলে দাঁড়িয়ে বলবো মাসাই। বলো। তাহলে স্বপ্নে একদিন দেখেছি মাসাই, বেশ বড় সাইজের পাখি। যেহেতু ও স্বপ্ন দেখে, শঙ্খচিলকে নিয়ে স্বপ্ন দেখে, নানা পাখি নিয়ে স্বপ্ন দেখে, তাই কিন্তু যেহেতু সহজ সরল বালক, ক্লাস 5-এ পড়ে, তার মনের কথা সে সহজভাবে বলল, মাসাই তাহলে আমি স্বপ্নে দেখেছি নিশ্চয়ই এমু পাখিকে। সারা ক্লাস হাসিতে ফেটে পড়ল।
হাসি থামাতে বিভীষণ দাস বললেন, স্বপ্নে দেখেছো? হ্যাঁ মশাই, নইলে আর কোথায় দেখবো? আপনি তো বললেন এমু পাখি থাকে আন্দিজ পাহাড়ে। সে পাহাড় কোথায় তো আমি জানি না। স্বপ্নে আরো অনেক রকমের পাখি আসে মশাই। চুপ বলে ধমকে উঠলেন বিভীষণ দাস। অর্থাৎ তার স্বপ্নে নানা ধরনের পাখি আসে, সে স্বপ্নে দেখেছে। সে মনে করছে শঙ্কর যে সে স্বপ্নে দেখেছে, কারণ আন্দিজ পাহাড়ে থাকে যখন, তার পক্ষে তো আর অন্যভাবে দেখা সম্ভব নয়। কিন্তু বিভীষণ দাস এই কথা শুনে ধমকে উঠলেন, রেগে গেলেন, বললেন, তোমার বাবার নাম কি? অর্থাৎ বাবাকে ডেকে পাঠাবেন। আগে অভিমন্যু সেনাপতি, তাকে আসতে বলবে কাল, আমি কথা বলবো। বিভীষণ দাস এতটাই ক্ষেপে গেছেন যে তার বাবাকে ডেকে পাঠাচ্ছেন এবং তার বাবার সঙ্গে কথা বলবেন বলে মনে করছেন। তাই বললেন, বাবাকে আসতে বলবেন। বাবা তো আসতে পারবে না মশাই। কেন? বাবার খুব অসুখ, অর্থাৎ তার বাবা খুব অসুস্থ, তাই তার বাবার পক্ষে আসা সম্ভব নয়। শঙ্কর জানে সেটাই সে বলছে। এমন সময় তার এক সহপাঠী সেকেন্ড বেঞ্চ থেকে সমীরকান্ত দীক্ষিত উঠে দাঁড়িয়ে হাসি চাপতে চাপতে বলল, ওর খুব পেট গরম মশাই, তাই রোজ স্বপ্ন দেখে। যেহেতু বলেছে স্বপ্নে দেখেছে, আন্দিজ পর্বতমালায় যে পাখি থাকে এমু পাখি, ও সেটা স্বপ্নে দেখেছে। তাই সমীরকান্ত দীক্ষিত ওর বন্ধু, সে বললো ওর খুব পেট গরম, তাই রোজ স্বপ্ন দেখে। বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বিভীষণ দাস বললেন, কেন পেট গরম কেন? গাছে গাছেই সারাদিন থাকে, গাব জাম নোনা ডাব খেয়ে খেয়ে বেড়ায়, পেট গরম হবে না তো কি? অর্থাৎ বন্ধুরাও জানি যে ও প্রকৃতির সঙ্গে থাকতে ভালোবাসে, ও সারাদিন গাছে গাছে ঘুরে বেড়ায়, গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়। ওর গ্রামে মানে গাছের থেকে যা যা ফল পায় সেগুলোই ও খায়। ওর আর অন্য কিছু খাওয়া দাওয়াও সে ঠিক করে খায় না, তাই সারাক্ষণ সে ঘুরে ঘুরে বেড়ায়, গাছে গাছে ঘুরে বেড়ায়, তাই জন্য ওইসব খেয়ে থাকে বলে ওর পেট গরম হয়। শঙ্কর আর কিছু বলতে পারলো না, কোনো প্রতিবাদ করতে পারলো না বন্ধুর কথায়, কারণ ওই যে স্বপ্নের কথা বলেছিল সেই নিয়ে ওরা সবাই ওর সঙ্গে এখন ঠাট্টা করছে, ও বুঝতে পারছে। কি কুক্ষণেই যে ওদের স্বপ্নের কথা বলেছিল, স্বপ্ন তো সে সত্যিই দেখে। এবার আবার সে আনমনা হয়ে পড়ছে, নিজের মনেই ভাবছে সে তো সত্যিই স্বপ্ন দেখে, রোজই প্রায় দেখে। সেসব স্বপ্নে সে ওড়ে, সে নিজেই ডানা মেলে ওড়ে পাখির মতো, পাখি হয়ে। আবার ধপ করে স্বপ্নের ভেতর থেকে সে খাট থেকে পড়েও যায়, স্বপ্নের ভেতরেই আবার সে খাট থেকে পড়ে যাচ্ছে বলে মনে করে, কিন্তু পড়ে গিয়ে ঘুম ভাঙলে টের পায় সে পড়েনি, বাঁ পায়ের শিরায় টান ধরেছে। তার বাঁ পায়ের শিরায় টান ধরেছে। আমরা কিন্তু এরকম অনেক সময় স্বপ্ন দেখি যে আমরাও আকাশে ডানা মেলে উঠছি, আমরাও পাখি হয়ে গেছি, বিভিন্ন জায়গায় উড়ে উড়ে বেড়াচ্ছি, আবার ধপ করে হয়তো আমরা পড়ে গেলাম, কিন্তু আসলে পড়িনি, তখন হয়তো ওই পায়ের শিরায় বা অন্য কোনোভাবে টান লেগেছে কোথাও, সেই জন্য কিন্তু মনে করছি আমরা যে আমরা হয়তো পড়ে গেছি। স্বপ্নেই সে এমু পাখি দেখে থাকবে, সে নিজের মনে মনেই বলছে, নিজের মনে মনেই সে ভাবছে, কারণ তার পক্ষে তো সত্যি কথা আন্দিজ পাহাড়ের এমু পাখি দেখা সম্ভব নয় জ্যান্ত জলজ্যান্ত চোখের সামনে। গাঢ় ছাই রঙের বিরাট এক পাখি খোল পুকুরে দিঘির পাড়ে সবেদা গাছের ডালে এসে বসেছিল, অনেকটা বাজ পাখির মতো, তবে তার চেয়েও বড়। দূর থেকে কাকের দল চেঁচাচ্ছিল, পাখিটা উড়ে যেতে ডানায় বাতাস কাটার শব্দ হয়েছিল। এগুলো সব স্বপ্নে দেখেছে মনে করছে ও, কিন্তু ও যে উড়ে গেছে সেটাও সন্দেহ হচ্ছে। অথচ বিভীষণ মশাই তো বললেন এমু উঠতে পারে না, দৌড়োয়, দৌড়বাজ পাখি তো। এমু পাখি আমরা আগেই বলেছি আন্দিজ পর্বতমালায় থাকে, উঠতে পারে না, সে দৌড়বাজ পাখি। তো সেটাই ওর মনে পড়ে গেল যে এমু পাখি তো উঠতে পারে না, দৌড়বাজ পাখি, তাহলে কি হবে? ও তো তাহলে ভুল দেখছে, ভুল জানছে। ওর তখন মনে হচ্ছে যে ও জেগে থাকতে দেখা আর স্বপ্নে দেখা জিনিস আজকাল শঙ্করের গুলিয়ে যাচ্ছে। ও জেগে জেগে থেকে যে জিনিস দেখছে বা ঘুমিয়ে যে জিনিস দেখছে, দুটোর মধ্যে ও গুলিয়ে ফেলছে, কোনটা জেগে দেখছে কোনটা ঘুমিয়ে দেখছে। স্বপ্নের দেখাকে মনে হয় জেগে থাকতে দেখেছি, আর জেগে থাকতে দেখা জিনিস মনে হয় স্বপ্নে দেখেছি। ও স্বপ্নে যে জিনিসটা দেখেছে সেটা মনে করছে ও জেগে থাকতে দেখেছে, আবার জেগে থাকতে থাকতে যে জিনিস দেখছে ও মনে করে সেটা বোধহয় স্বপ্নে দেখেছে। ও দুটোর মধ্যে ব্যালেন্স রাখতে পারছে না। হঠাৎ বিভীষণ মাসি চিৎকার করে বললেন, দাঁড়িয়ে আছো কেন, বসো। অর্থাৎ ওইগুলো তো সব নিজের মনে ভেবে যাচ্ছে, মাস্টারমশাই তো পড়াচ্ছেন আর ও তো নিজের মনে দাঁড়িয়ে, যেহেতু মাস্টারমশাইকে দাঁড় করিয়েছেন, ওর সাথে কথা বলছিলেন, সে তো দাঁড়িয়েই আছে তখন, এবং তখন নিজের মনেই এগুলো ভেবে যাচ্ছে। বিভীষণ মাসি দেখলেন যে ও দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, তাই ওকে বললেন, বসো, দাঁড়িয়ে আছো কেন, বসো। সঙ্গে সঙ্গে শঙ্কর বসে পড়ল। সে তার স্বপ্নের কথা আর কাউকে কখনো বলবে না, মনে মনে ঠিক করলো বন্ধুদের কাছেও বলবে না।
বিশ্বাস করে বলার ফল তো ও তো সত্যি কথাটাই বলেছিল যে ও স্বপ্নে দেখেছে, সেই জন্য ওকে নিয়ে সবাই ব্যঙ্গ বিদ্রুপ করছে। স্বপ্নে সে অনেক কিছু জানতে পেরেছে, ও মনে মনে ভাবছে স্বপ্নে অনেক কিছু জানতে পেরেছে। কি কি জানতে পেরেছে? যেমন স্বপ্নে বাতাসের রং নীলচে। বাতাসে কি কোনো রং আছে? আমরা কি কোনো রং দেখতে পাই বাতাসের? আমরা দেখতে পাই না, কিন্তু ও দেখতে পায়। ও দেখে যে স্বপ্নে বাতাসের রং নীলচে, বাড়ি ঘরদোর খয়েরি রঙের, স্বপ্নে ধাক্কা খেলে কিংবা গুঁতো খেলে কোনো ব্যথা লাগে না, অনেকটা যেন ঘোলপুকুরের বড় দিঘিতে ডুব দিয়ে মাটি তোলার পর ভেসে ওঠার মতো। ডুব দিয়ে মাটি তুলে আনছে, তারপর ভেসে উঠছে যখন, আপসে ভুস করে যখন ভেসে ওঠা। জলের নিচে পোতা যে বাঁশ থাকে, সেই বাঁশে গা ঘষে গেলেও টের পাওয়া যায় না, কারণ এগুলো তো সবই স্বপ্ন। স্বপ্নের মধ্যে এগুলো কিছুই ও বুঝতে পারে না। বিভীষণ মাস্টারমশাই তখন পড়াচ্ছিলেন, পড়াতে পড়াতে বললেন, পাখি দেখার জন্য যখন মাঠ বা বাগানে ঘুরবে তখন খুব সাবধানে পা টিপে টিপে চলবে, যাতে পাখিরা বুঝতে না পারে, পায়ের শব্দ তোমার শুনতে না পায়। আর জামা কাপড়ের রং শুকনো পাতার রং বা জলপাই রঙের হলে ভালো। এগুলো আন্ডারলাইন করে রাখো। যখন আমরা জঙ্গলে যাব পাখি দেখতে, তখন আমাদের জামা কাপড় যেন সবুজ রঙের বা জলপাই রঙের পরি আমরা। এই রং গাছের পাতার সঙ্গে মিশে থাকে, তাহলে পাখিরা আর বুঝতে পারবে না কারা এসছে। অথবা বেগুনি রঙের জামা পরলেও ভালো, পাখিরা বেগুনি রং দেখতে পারে না। এটা পুরোটাই আন্ডারলাইন করে রাখবে। শঙ্কর কিন্তু তার মাস্টারমশাই এইসব পড়ানো তন্ময় হয়ে শুনছিল, অবাক হয়ে শুনছিল। হঠাৎ মাস্টারমশাই তার দিকে তাকিয়ে বললেন, শঙ্কর সেনাপতি। হ্যাঁ মাস্টারই। ও উঠে দাঁড়ালো, তড়িঘড়ি উঠে দাঁড়ালো শঙ্কর। তুমি তো গাছে গাছে ঘোরো, ওই যে সমীরকান্ত দীক্ষিত বলেছে, সেটা মাস্টারমশাইয়ের মনে আছে, তাই মাস্টারমশাই ওকে জিজ্ঞাসা করছেন। একগাল হেসে ফেললো শঙ্কর। হ্যাঁ মাস্টার। ও খুব খুশি, ওর যেন টপিক পেয়ে গেছে। ও গাছে গাছে ঘোরে, নানা পাখি দেখে বেড়ায়। মাস্টারমশাই বলছেন পাখিদের কীভাবে দেখতে হয়, পা টিপে টিপে যেতে হয়, ও খুব খুশি। তুমি তো অনেক রকম পাখি দেখো, তাদের কথা বলতে পারো। বিভীষণ মাস্টার যে তাকে এমন একটা কথা বলবেন ভাবতেই পারেন শঙ্কর। শঙ্কর ভেবেছিল মাস্টারমশাই বোধহয় ওর উপর খুব রেগে আছেন, কিন্তু তা নয়। মাস্টারমশাই স্নেহপ্রবণ, আগেই বলেছি আমি। তিনি ওকেই তাই প্রশ্ন করলেন। সে লজ্জার সঙ্গে বলল, মাছরাঙা। আর হাড়ি চাচা, ডৌখোল, পানকৌড়ি, তিতির, মাসাই, অর্থাৎ এই সব পাখির নাম আন্ডারলাইন করে রাখবে। মাছরাঙা দেখে, হাড়ি চাচা পাখি, ডৌখোল, পানকৌড়ি, আমরা তো চোখ খোলা রাখলে অনেক পাখি দেখি, কিন্তু সেই পাখির নাম জানি না আমরা সব। শঙ্কর কিন্তু সব পাখির নাম জানে। সে তো সারাক্ষণ ঘুরে বেড়ায় এবং সে প্রকৃতির কোলে দেখে সব কিছু চিনছে, শিখছে। বাহ, যত পারবে চোখ খোলা রেখে এই পৃথিবীর পাখি, গাছপালা, মেঘ, আলো সব দেখে নেবে। মাস্টারমশাই খুব খুশি হলেন শঙ্কর এরকমভাবে প্রকৃতিকে চিনে নিচ্ছে বলে। তাই তিনি বললেন, চোখ খোলা রাখবে, পৃথিবীর পাখি গাছপালা সব দেখবে দু চোখ ভরে। শঙ্কর তো সব দেখে, আকাশের মেঘ দেখে, মেঘ আর রোদের লুকোচুরি খেলা দেখে, সব রকম। শঙ্করের বুকটা গর্বে ফুলে উঠল। শঙ্কর ভাবল সে তো সব কিছু এগুলো করে, তাই তার খুব আনন্দ হলো। মাস্টারমশাইও বলছেন এগুলো করতে, সে তো সত্যি এগুলো করে। বিভীষণ মাস্টারমশাই বললেন, এই খোলামেলা পৃথিবী সবচেয়ে বড় বই, তাকে চোখ ভরে দেখাই সবচেয়ে বড় পড়াশোনা। মাস্টারমশাই একটা দারুণ শিক্ষা দিলেন, আন্ডারলাইন করে রাখো। এই খোলামেলা পৃথিবী হচ্ছে সবচেয়ে বড় বই। এই যে আমাদের বইতে লেখা আছে, এগুলো তো পৃথিবীর মধ্যেই আছে, পৃথিবীর মধ্যে আছে বলেই সেগুলো আমাদের বইয়ে স্থান পাচ্ছে। সেটাই বললেন মাস্টারমশাই। সমীরকান্ত দীক্ষিত ওকে নিয়ে হাসাহাসি করেছিল গাছে গাছে ঘোরে বলে, কিন্তু ও কিন্তু দরকারি জিনিসগুলো জানে, ও কিন্তু প্রকৃতির থেকে শিক্ষা নেয়। কিন্তু কোনটা কি পাখি বলতে পারবে, হয়তো সমীরকান্ত দীক্ষিত সেটা বলতে পারবে না। মাস্টারমশাই তাই ওর প্রশংসাই করলেন এবং বললেন, তুমি ঠিকই করছো। এবং তোমরা সবাই, অন্য স্টুডেন্টদেরও বললেন যে তোমরা সবাই পৃথিবীর দিকে চোখ খোলা রাখো, কারণ পৃথিবী হচ্ছে সবচেয়ে বড় বই। সেখানে তুমি যদি চোখ খোলা রাখো তাহলে কিন্তু সবচেয়ে বড় পড়াশোনা, অর্থাৎ তাকে চোখ করে দেখলেই তোমার পড়াশোনা হয়ে যাবে, অনেক কিছু তুমি জানতে পারবে। কিন্তু তুমি যদি চোখ খোলা রেখে না চলো, প্রকৃতিকে না দেখো, নিচে কাছ থেকে না দেখো, অনুভব না করো, তাহলে কিন্তু শুধু বই পড়ে জানা যাবে না। আমাদের প্র্যাকটিক্যাল শিক্ষাও দরকার, হাতে কলমে শিক্ষাও দরকার, প্রকৃতির থেকে অনেক কিছু আমাদের জানার আছে। এই শিক্ষাই কিন্তু বিভীষণ মাস্টারমশাই দিলেন। তো শঙ্করের উপর তিনি রাগ করেননি। তিনি শঙ্কর অন্যমনস্ক হয়ে গেছিল বলে তাকে তিনি আবার ক্লাসে মন দেওয়ার চেষ্টা করলেন এবং শঙ্করের প্রশংসাই করলেন। এখানেই এই গল্প শেষ, শঙ্কর সেনাপতি। আশা করি গল্পটা ভালো লেগেছে তোমাদের। এই গল্পটা ভালো করে পড়বে, লাইন বাই লাইন পড়বে এবং কোশ্চেন অ্যান্সার যে PDF দেওয়া থাকবে সেগুলো করবে। বাকিটা আমরা অনলাইন ক্লাসে করব। ধন্যবাদ।